হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত ইসলাম মিম আপনাদের মাঝে নিয়ে এসেছি জিনের সন্তান পর্ব 2। চলেন শুরু করা যাক। অন্যদিকে আজ স্ত্রীর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা, মাতৃত্বর প্রথম সকাল। একটা একেবারেই আলাদা সকাল, যেন পৃথিবীর সব সকাল একদিকে আর আজকের এই সকাল একদিকে। ঘুম ভাঙতে সে প্রতিদিনের মতো কাজে নেমে পড়ে, রান্না বসায়, ঘর গুছায়, রুটিন এক, কিন্তু মনটা আজ একেবারেই ভিন্নভাবে ছটফট করছে। তার মনে শুধু একটাই নাম, সমরেশ। ছেলেটা এখন কোথায়, কি করছে? ও কি কথা বুঝতে পারবে? কতটা বুদ্ধিমান হতে পারে? মা হওয়ায় প্রথম অভিজ্ঞতায় তার মনে নানা ভাবনায় নড়াচড়া উঠেছে। কখনো উদ্বিগ্নতা, আবার কখনো নিখাদ আনন্দে মনটা ভরে উঠেছে। আপন মনে হাসে স্ত্রী, হঠাৎই মায়ের কথা মনে পড়ল। এক চিলতে হাসিতে সে বলে ওঠে, মা, একদিন তুমিও তো এমন করে আমাকে নিয়ে ভাবতে। আজ আমি মা হয়েছি, আমি ভাবছি আমার সন্তানকে নিয়ে। দিন সত্যিই কেমন বদলে যায়, তাই না মা? রান্নাঘরে কাজ করতে করতে হঠাৎ মনে পড়ল সমরেশের কথা। সে আসলে কি খেতে ভালোবাসে, কতটুকুই বা খায়। এদিক ওদিক তাকায় সে, কিন্তু ছেলের কোনো খোঁজ মেলে না। হেঁটে যায় ঘরে, সেখানে আমজাদ হোসেন বসা। তারপর বললেন, সমরেশ কি খাবে বলতে পারেন? না তো। ওকে জিজ্ঞাসা করো। চেয়েছিলাম কিন্তু পাচ্ছি না তো ওকে। এই তো এখানে ঘুমাচ্ছে, বলে ইশারা করে আমজাদ হোসেন। স্ত্রী চমকে উঠে, রাতে আমাদের সঙ্গে ঘুমিয়েছিল? হ্যাঁ, আমি স্পর্শ করেছিলাম ওকে। সমরেশ আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ছিল। স্ত্রীর চোখ জলে ভেসে ওঠে আনন্দে। আপনাকে জড়িয়ে? ছেলেটা কোথায়? আমিও ছুঁয়ে দেখতে চাই। এই তো এখানে, আঙুলের ইশারায় দেখায় আমজাদ। স্ত্রী ছুটে গিয়ে যায়, কিন্তু না, কোথাও সেই সমরেশ। মন খারাপ হয়ে যায় তার। কি হলো, হঠাৎ মুখটা মলিন হয়ে গেল? সমরেশ নেই এখানে। আমজাদ নিজের হাত বাড়িয়ে দেখে, সত্যিই তো, কখন যে চলে গেছে। তাহলে আমি রান্না করি, বলে চলে যেতে উদ্যত হয় স্বীকৃতি। আমজাদ হোসেনের বউয়ের নাম স্বীকৃতি। পেছন থেকে আমজাদ হোসেন বলে, স্বীকৃতি, অনেক ধন্যবাদ তোমাকে। কেন? তুমি চেয়েছিলে বলেই আজ আমি এই অনুভূতির স্বাদ পেলাম। সকালে ঘুম ভেঙে যখন বুঝলাম সমরেশকে ছুঁয়ে আছি, তখন যেন সব কিছু থেমে গিয়েছিল। এক আপত্তিরিক্ত আনন্দে আমাকে ভরিয়ে দিয়েছিল। স্বীকৃতি বিস্ময়ে তাকায়। তাহলে আপনিও বাবা হওয়ার জন্য ভিতর ভিতরে ব্যাকুল ছিলেন? না, তোমার ধারণা ভুল। আমি তো তোমাকে নিয়েই পূর্ণ ছিলাম, সন্তানের অভাব কখনো অনুভব করিনি। তাহলে ধন্যবাদ কেন? তোমার জিদি আজ তো আমি বুঝলাম সন্তানের স্পর্শ কেমন হয়। সমরেশ আমাকে পূর্ণতা দিল। স্বীকৃতি যেন হালকা একটা নিঃশ্বাস ফেলে। আমি ভয় পেয়েছিলাম আপনি যদি ওকে গ্রহণ না করেন। কি করে না করি? যখন ওর ছোট্ট হাত দুটো আমার পায়ে ছুলো, মনে হলো আমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রাপ্তি পেয়েছি। স্বীকৃতি মুচকি হেসে বলে, সব আনন্দ আপনি পেলেন আর আমি কিছুই না। এটা তো ন্যায্য না। হালকা অভিমান মিশে থাকে তার কণ্ঠে। কিন্তু হঠাৎ যেন স্বীকৃতির মনে প্রশ্ন জাগে। আপনি সত্যি বলেছেন তো? সমরেশ তো জিন, তাকে দেখা যায় না, স্পর্শ করা যায় না। তাহলে আপনি তাকে ছুলেন কি করে? আমজাদ গম্ভীর হয়ে যায়। হয়তো এটা সন্ন্যাসী বাবার কৃপ, নয়তো সমরেশ তো গাছেই থাকতো, আজ আমাদের সঙ্গে বিছানায়। স্বীকৃতি আবেগে কাঁপা কণ্ঠে বলে, আমাদের আবার সন্ন্যাসী বাবার কাছে যাওয়া উচিত, সব জানতে হবে ওকে নিয়ে। চলুন আজই যাই। সারাদিন কেটে যায়, কিন্তু সমরেশের সাড়া মেলে না। সন্ধ্যার পর হঠাৎ সেই বাহু প্রতীক্ষিত ডাক, আম্মা, রান্না হয়েছে। স্বীকৃতি চমকে ওঠে। কানের কোণে এই ডাকে যেন প্রাণ ফিরে পায় তার। একটি মাত্র ডাকে তিতাস বুক ভিজে যায়। সে চারপাশে তাকায়, কেউ নেই। সারাদিন কোথায় ছিলে? কিছু খেয়েছিস? হাওয়ায় ভেসে আসে কণ্ঠস্বর, না আম্মা, কিছু খাইনি। ওই বটগাছের নিচে ঘুমিয়েছিলাম, এখন খুব ক্ষুধা পেয়েছে। স্বীকৃতি কাপা গলায় বলে, না বাবা, এখনো রান্না হয়নি, একটু সময় লাগবে। আচ্ছা, রান্না হলে খাবো, আমি এখন যাই। তারপর তাড়াতাড়ি করে রান্না শেষ করে স্বীকৃতি এক দৌড়ে সমরেশকে ডাকতে যায়। বিকালে নিস্তব্ধতায় হঠাৎ স্বীকৃতির কানে আসে সমরেশের কণ্ঠ, আম্মা, দা কোথায়? স্বীকৃতি অবাক হয়ে দা দেখিয়ে বলল, এই তো উপরে রেখেছি। সে কৈথল্যে তাকিয়ে থাকে ছেলেটির দিকে। মুহূর্তেই দেখে দাটা যেন বাতাসে ভেসে উঠে নিজেই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। দাঁড়িয়ে সমরেশ বেরিয়ে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে থমকে দাঁড়িয়ে বলে, আমি ফিরে না আসা পর্যন্ত বাইরে যাবেন না আম্মা। স্বীকৃতি হতস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, চোখের পলক না ফিরে তাকিয়ে থাকে সেই দৃশ্যপটে।
কিছুক্ষণ পর সমরেশ আবার ঘরে ফিরে আসে। এবার তার হাতে গোটা একটি সবুজ কলাপাতা। স্বীকৃতির চোখ কলাপাতার দিকে। এই কলাপাতা দিয়ে কি হবে আম্মা? এরই উপরেই আমি খেতে চাই। স্বীকৃতি বুঝতে পারে এই ছেলে খাওয়ার রুচি বা নিয়ম সে জানে না, তাই যা কিছু রান্না করেছে সব কিছু একসাথে এনে সামনে রেখে বলে, আমি জানি না তুই কি খাস, তাই সব কিছু এনে দিলাম, যেটা খেতে ভালো লাগে সেটাই নে। সমর শান্তভাবে একে একে সব কিছু তুলে নেয় কলাপাতায়। ভাত, মাছ, মাংস, ডাল, নিরামিষ যা কিছু ছিল সব মুহূর্তের মধ্যেই শেষ করে ফেলে, যেন না খেয়ে থেকেছে যুগের পর যুগ। কিন্তু সে থামে না। আম্মা আর কিছু আছে? স্বীকৃতি হতবাক, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলে, আছে, পিঠে এনেছি। পিঠে দেখে সমরেশ মুখ বাঁকায়। আগামীকাল থেকে আমি নিজেই খাবার সাজিয়ে নেব, আপনি শুধু রান্না করবেন। আজ ইক্সের চাল রান্না করছিল স্বীকৃতি। সাধারণত আধা সিঁড়ি হয়ে যায়। সে অবাক হয়ে দেখেন কলাপাতা যেন জাদুর মতো খালি হয়ে যাচ্ছে। খাওয়ার শেষে সমরেশ কলাপাতা তুলে নেয়। কোথায় যাচ্ছিস? এখানে রেখে দে, আমি ফেলে দিয়ে আসি। কলাপাতা জলে ফেলবো, তারপর হাত মুখ ধুয়ে আসবো। স্বীকৃতি আর কিছু বলে না। তার চোখের সামনে ছেলেটা বাইরে চলে যায়। তখন আবার দ্রুত রান্নায় লেগে পড়ে সে, কারণ আমজাদ হোসেন এশার নামাজ পড়ে এসেছেন আর এসেই খাওয়ার অপেক্ষায় থাকেন সব সময়। কিন্তু আজ একটু ব্যতিক্রম। স্বীকৃতি তখনও রান্না করেছে। তারপর সব কথা শুনে আমজাদ হোসেন একেবারে স্থির সিদ্ধান্ত নেয়, আমরা কালই আবার সন্ন্যাসী বাবার কাছে যাব, এবার আর দেরি করা যাবে না। হ্যাঁ, স্বীকৃতি সায় দেয়। ও সব কিছু জানা দরকার। আজ সারাদিন পর খেতে এলো, তাও ওর পেট ভরল না। আমজাদ হোসেন গভীরভাবে বলেন, আমরা ভুল করেছি স্বীকৃতি, আগে থেকেই জানা উচিত ছিল। ছেলেটা এখন আমাদের সন্তান, ওর প্রতি আমাদের আরও যত্নবান করা উচিত। স্বীকৃতি চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর আশাবাদী সুরে বলে, সন্ন্যাসী বাবার পরামর্শ আর সমরসের সহযোগিতায় কাল থেকে সব ঠিক হয়ে যাবে। সেদিন রাতে আমজাদ হোসেনের জীবনের প্রথম খাওয়ার সময়সূচিতে ভাঙন এলেও সে একটুকু বিরক্ত হয় না, বরং তার মুখে প্রশান্তির হাসি। খাওয়া দাওয়া শেষে আর কোনো দেরি না করে দুজনে জঙ্গলের পথে রওনা দিল সন্ন্যাসীর বাবার খোঁজে। গভীর রাতে আমজাদ হোসেন স্ত্রীকে নিয়ে উত্তরের জঙ্গলে সেই মাঠের সামনে দাঁড়ালো। সন্ন্যাসী গুরুগম্ভীর সুরে বলল, তোরা আবার এসেছিস কেন? বাবা, আমরা সমরেশের সম্পর্কে বিস্তারিত জানতে চাই। তোরা বুদ্ধিমান, তোরা ভবিষ্যতে সমরেশের উপযুক্ত মাতাপিতা হবে, এতে আর আমার কোনো সন্দেহ নেই। ও সম্পর্কে জানা তোদের খুব প্রয়োজন ছিল। তারপর আমজাদ হোসেন বলল, সমরেশের পছন্দ অপছন্দ ভালো মন্দ আমাদেরকে সব বলুন বাবা। বলছি শোন, সমরেশ প্রতিদিন রাতে একবার খাবে, তখন সে পুরো 1 সার চালের ভাত খাবে। সে মাছ মাংস অবশ্য, কিন্তু গরুর মাংস কখনো ওর ধারে কাছে নিবি না। শুধু গরুর মাংস নয়, গরুর কোনো কিছুই ওর ধারের কাছে আনবি না। যে কোনো কিছু প্রয়োজন বা কোনো সমস্যা হলে ওকে বলবি, সমাধান করে দিবে। সমরেশ প্রতিদিন খাওয়ার পর দিঘিতে কলাপাতা ফেলবে, সেই কলাপাতা পানির নিচে লুকিয়ে রাখবি। কোনো তান্ত্রিকের চোখে পড়লে অনর্থ হবে। 20 বছর বয়স হওয়ার সাথে সাথে মানুষ মেয়ের সঙ্গে বিয়ে দিবি, এতে করে ওর বাচ্চারা পূর্ণ মানুষ রূপে জন্ম নেবে। সমরেশের কারণে যদি কারো মৃত্যু হয়, তাহলে তার সম্পূর্ণ ব্যবহৃত জিনিসপত্র পুড়িয়ে ফেলবি। কোথাও পুঁতে রাখবি না, পানিতে ফেলবে না, তাহলে সেই জায়গা আর মানুষের অধীনে থাকবে না। সমরেশকে আলাদা ঘর বেঁধে দিবি, ওকে কাজ বুঝিয়ে দিবি। সে রেগে যায় এমন কোনো কাজ দিবি না। জিন জাতি দিনের বেলায় ঘুমায়, তাই বেশি দরকার না হলে ডাকবি না, তবে প্রয়োজন হলে ডাক দিবি, তৎক্ষণাৎভাবে চলে আসবে। তবে কোনো অবস্থাতেই বেলা 11টা থেকে বেলা 3টার ভিতর ডাকবি না। সমরেশকে নিয়ে কারোর সাথে কোনো আলোচনা করবি না, না প্রশংসা না নিন্দা। আর কখনো ওদের জাতের কথা, ওর মা বাবার কথা বলবে না। এই কয়টি নিয়ম মেনে চলতে পারলে তোদের 7 পুরুষ অবধি সুখে থাকবে, কখনো একটা খড়ের টুকরো অবধি ব্যাঘাত হবে না। ঠিক আছে বাবা, কিন্তু একটা খটকা আছে, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। কি জানতে চাস বল। আমরা কি কখনো গরু পালন করতে পারবো না? আর গরুর সব কিছু থেকে ওকে দূরে রাখতে হবে কেন? আর থাম, আমি এক এক করে উত্তর দিচ্ছি, শোন। গরু পালন করবি, কিন্তু সমরেশকে গরু লালন পালনের কাজ করতে দিবি না। গরু এবং গরুর দড়ির ওদের শরীরে স্পর্শ করলে ওদের শরীরে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়। ওদের তিতেহিত জ্ঞান থাকে না, তখন অনর্থ করে। আর কি জানতে চাস বল। পালিত জিন আছে, জানতে পারলে তান্ত্রিক কী ধরনের ক্ষতি করতে পারে। সমরেশকে বশ করে নিয়ে যাবে,
কিন্তু এখানেই শেষ নয়। যদি সমরেশের প্রতি তোদের ভালোবাসা থাকে আর তোদের প্রতি সমরেশের সমপর্ণ থাকে, তাহলে সে কিছুতেই সমরেশকে বশ করতে পারবে না। তখন সে ধ্বংসলীলাসা করবে, পরিবারের যে কারোর কোনো ক্ষতি করতে পারে। তাই সাবধান। আর কিছু জানার আছে? হ্যাঁ বাবা, ওর বিষয়ে যদি কিছু বলেন, কিভাবে মানুষের সাথে জিনের বিয়ে হবে, তাই তো। আপনি সব জানেন বাবা, আপনি এর সমাধান বলুন। এমন মেয়ে খুঁজে বের করতে হবে যে মেয়ে স্বামীর সোহাগিনী হওয়ার যোগ্যতা রাখে, যেমন মমতাময়ী, জিভেপিম, বুদ্ধিমতী, সহনশীল। মোট কথা সুন্দর মনের সুন্দর মানুষ হতে হবে। তোদের মা বাবার মতো শ্রদ্ধা ভক্তি করবে, তার সম্মুখে সমরেশকে প্রকাশ করবি, সে নিজ থেকে সমরেশকে বিয়ে করবে। এমন মেয়ে কোথায় পাবো? আছে, আমি জানি। ইচ্ছে করলেই তোরা সেই মেয়ের কাছে পৌঁছে যাবি। দক্ষিণ দেশে সাগর তীরে সেই মেয়ের বাস। সেই মেয়ের নাম মায়াবতী। জগৎ সংসারে এমন কিছুই নেই যার ওর প্রতি মায়া নেই। তার সমকক্ষ স্বয়ং সমপূর্ণা খুব কম আছে। সে মায়াবতী, কিন্তু তার জীবনে বড় ধরনের ফাড়া আছে। যদি সমরেশের সাথে বিয়ে হয়, আর তার জীবনে বিপদ আনবে তান্ত্রিক। তাই আবারও বলছি, সাবধান। সন্ন্যাসী একটু থেমে পুনরায় বলল, জানিস, সে মাছদের সাথে কথা বলে, দুবেলা তাদের খাবার দেয়। তখন এক নাবিক স্বর্ণ পাহাড় থেকে জাহাজ বোঝাই করে স্বর্ণ নিয়ে এলো। তখন তিমি তার পথ আটকায়। স্বর্ণ সংগ্রহে সে এতটাই অনমস্কল ছিল যে তিমির কথা ভুলে গেল। সাথে তিমির জন্য কোনো খাবার ছিল না। ছোট্ট মেয়েটি তখন অসহায়। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ নেই। সারাদিন আপন মনে মাছদের সাথে কথা বলতো, সাগরের জলে ভাসমান ফল কুড়িয়ে খেয়ে দিন কাটাতো। নোনা জল তার কাছে স্বাভাবিক ছিল। আর সেই সময় তিনি বারংবার জাহাজে আক্রমণ করে নাবিক সাগরের তরঙ্গে ভেসে যায়। তখন মেয়েটি বলে, এই তিমি কি করছিস? মানুষটা মরে যাবে তো, ওকে আমার কাছে দিয়ে আয়, তুই জাহাজ নিয়ে যা। তিমি তার কথা শুনে নাবিককে তীরে তুলে দিল আর জাহাজ নিয়ে গেল। দুদিন সেবা করে নাবিককে সুস্থ করার পর নাবিক বিদায় নিয়ে সাগরের তীরে গেল। সে জানতেও সে সর্বহারা, কিন্তু সে অবাক হয়ে দেখলো তার জাহাজ একই রকম আছে। সে মেয়েটি পানে তাকালো। মেয়েটি হেসে বলল, আমি তিমিকে কথা দিয়েছি, আমি কোনোদিন বড়লোক হলে তাকে প্রতিদিন খেতে দেব। তাই জাহাজ ফিরিয়ে দিল। লোকটি মেয়েটির কথা শুনে যা বোঝার বুঝে গেল। নাবিক তার সমস্ত সোনা বিক্রি করে সাগর তীরে প্রসাদের মতো বাড়ি তৈরি করে দিল। তারপর সোনা বিক্রির প্রায় সব টাকা দিয়ে সে সামান্য কিছু টাকা নিয়ে ফিরে যাচ্ছিল। মেয়েটি তখন বুঝতে পারছিল না কি করবে, কারণ মাছদের দুবেলা খাওয়ানোর এমন সুযোগ হারাতে চায়নি। আবার নাবিক শূন্য হাতে ফিরে যাবে সেটাও মেনে নিতে পারে না। মেয়েটি চিন্তিত হয়ে সাগর তীরে বসছিল। তখন নাবিক তার কাছে বিদায় নিতে যায়। মেয়েটি নাবিককে অনুরোধ করে যেন আর একটি রাত থেকে যায়। নাবিক মেয়েটির কথা শুনে থেকে যায়। যখন রাত গভীর হয় তখন মেয়েটি সাগর তীরে এসে বলে, তোমরা সব মাছ এখানে এসো, তোমাদের সাথে আমার বিশেষ আলোচনা আছে। মুহূর্তের মধ্যে সব মাছ চলে আসে। তখনই মেয়েটা বলে, শোনো, যে লোকটি আমার থাকা খাওয়ার ব্যবস্থা করে, তোমাদের খাওয়ার ব্যবস্থা করে নিঃস্ব হয়ে গেল, সে কি এভাবে ফিরিয়ে যাবে? তাকে আমরা কিছু উপহার দিব না? সকলেই বলে, সত্যিই তো, কিছু তো দেওয়া উচিত। আচ্ছা, কি দেওয়া যায় বলো তো? আমরা সোনাদানা উপহার দিতে পারি তো। কি বলো তোমরা? তুমি যা বলবে তাই হবে। বলো কি চাও? তোমরা আমাকে সোনার পাহাড় নিয়ে চলো। তিমি বলল, সেখানে তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু সোনার পাহাড়ে তো শুধু সোনা, উপহার সামগ্রী তো নেই। চিতল বলল, সত্যিই তো। শোনো, আমি একটা প্রস্তাব রাখছি। আমার কাছে সোনা, রূপা, মণি, মাণিক্য খচিত একটা হার আছে, এটা দিয়ে দেই উপহার হিসেবে। আর তিমি সোনার পাহাড় থেকে এক জাহাজ সোনা নিয়ে আসুক, তাহলে আমার উপহারও দেওয়া হবে, আর্থিক সাহায্য হবে। সকলে সম্মিলিত হয়ে উঠে বলল, উত্তম প্রস্তাব। মেয়েটি বলল, সবই ঠিক আছে, কিন্তু প্রস্তাবের হার দুটোই যেহেতু চিতলের, তাই চিতল হারটি নিজেই পরিয়ে দেবে নাবিবকে। আবার সকলে সমস্বরে বলল, ঠিক ঠিক। পরদিন সকালে নাবিবকে বিদায় জানাতে মেয়েটি সাগর তীরে এসে চিতল আর তিমিকে ডাকলো। তিমি জাহাজ থেকে আবরণ সরিয়ে দিল। মেয়েটি বলল, এগুলো আপনার। নাবিক জাহাজের দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক। তখন চিতল হার এনে দিল। মেয়েটি হারটি বাড়িয়ে দিয়ে বলল, এটা চিতলের পক্ষ থেকে আপনার জন্য উপহার। লোকটি হারটি হাতে নিল। তারপর মেয়েটির গলায় পরিয়ে দিয়ে বলল,
তুমি যে মা, এই সাগর তীরের রানী, এই হার তোমার গলায় মানায়। আমি বারবার আসবো, তোমাদের কথা কখনো ভুলবো না। এখন আসি। সেই থেকে মেয়েটি সাগর তীরে মাছদের নিয়ে মিলেমিশে আছে। জল দস্যুরা বারবার হামলা করে, কোনো ক্ষতি করতে পারেনি মাছদের জন্য। ওর বয়স এখন 10 বছর, আর সমরেশের বয়স 11 বছর। আমজাদ হোসেন মাঝখানের মধ্যে কিছু জমি বিক্রি করে দক্ষিণ সাগরের তীরে যাওয়ার জন্য টাকা জোগাড় করলো। তারপর সমরেশকে ডেকে বলল, সমরেশ, আমি বিশেষ কাজে যাচ্ছি। সেখানে যেতে এবং ফিরে আসতে 12 বছর সময় লাগবে, কিন্তু এত সময় হাতে নেই। তুই 7 বছর পর আমাকে নিয়ে আসবি। বাবা, কোথায় যাবেন আমাকে বলুন, আমি মুহূর্তেই পৌঁছে দিয়ে আসব। এত সময় লাগবে না। না বাবা, এই কাজে যাওয়ার পথে কারো সাহায্য নিতে পারবো না। তুই শুধু তোর মাকে সামলে রাখিস। আমি জানি তুই নীরবভাবে দায়িত্ব পালন করবি। তোর হাতে সংসারের সকল দায়িত্ব দিয়ে গেলাম। আর দক্ষিণ দিকে একটা ঘর তৈরি করবে। 7 বছর পর আমি তোকে ডাকবো। তারপর আমজাদ হোসেন স্ত্রীর থেকে বিদায় নিল। চিড়ামুড়ি, গুড় এবং টাকা পয়সা সাথে নিয়ে বেরিয়ে পড়ল সে। তার পথযাত্রা শুরু হলো। হাঁটতে হাঁটতে কত বাড়ি, কত গ্রাম, কত মাঠ ঘাট পেরিয়ে গেল। পথযানে চলতে চলতে কেটে গেল 5টি বছর। সে দিনের বেলা হাঁটত, আর খিদে পেলে সামান্য চিড়ামুড়ি খেয়ে ক্ষুধা নিবারণ করত। আর রাতে অন্যর বাড়ির পরবাস থাক, যেখানে কিছু না কিছু খাবার ছুটে যেত। সে আসার সময় বাচ্চাদের হাতে টাকা গুঁজে দিয়ে চলে আসতো। তখন গৃহকর্তারা অপেক্ষার শেষ থাকতো না, যথাযথ সমাদর করতে পারেনি বলে। কিন্তু আমজাদ হোসেন হেসে বলতো, আপনার কাছে আমার যতটুকু রিজিক জমা ছিল ততটুকু খেয়েছি, আর যদি না থাকে আপনি কোথা থেকে খাওয়াবেন, তাই আফসোস করবেন না। এমনিভাবে নির্ভেজাল দিন কাটে যাচ্ছিল। এরপর তার পথে পড়ল একটি নদী। শূন্য ঘাট, কোনো নৌকা বাঁধা নেই, মাঝি মাল্লা কেউ নেই। সে তীর ঘেঁষে হাঁটতে লাগলো। খানিক যেতেই দেখলো বিশাল জঙ্গল। সে লক্ষ্য করলো অসংখ্য গাছপালায় ঘেরা এক জঙ্গল, কিন্তু তার মনে ভয় জাগলো না। মনে হলো উত্তরের জঙ্গলের মতো হবে হয়তো। উত্তরের জঙ্গলে গিয়ে সব ভয় কেটে গেছে তার। সে আরো একটু এগিয়ে গেল, দেখলো একটু পাট বোঝা নৌকা। সন্ধ্যায় আসন্ন। আমজাদ হোসেন ভাবল, আজ রাতটা সে নৌকায় লুকিয়ে থেকে কাটিয়ে দেবে। যদি নৌকাটি রাতভর ঘাটে বাঁধা থাকে তাতে সমস্যা নেই, পাটের মধ্যে ঘুমাতে সমস্যা হবে না। আর যদি নৌকা ছেড়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। রাতের মধ্যে নদীর অর্ধেক পাড়ি দেওয়া যাবে। সে মাঝি আসার আগে তাড়াহুড়ো করে চিড়ামুড়ি গুড় খেয়ে নিল। তারপর নদী থেকে জল পান করে। যখন মুখ তুলল তখন তার চোখে জলও কালো পড়ল। প্রথমে মনে হলো মাঝি আসছে। সে আলো অনুসরণ করলো, কারণ মাঝি কাছাকাছি আসলে সে পাটের মধ্যে লুকিয়ে পড়বে। কিন্তু আলো অনুসরণ করে সে ধন্দে পড়ে গেল, কেননা সে যখন বিকেলে নদীর তীরে ঘেঁষে হাঁটছিল তখন ওদিকে কোনো ঘরবাড়ি ছিল না, ছিল জঙ্গল। তবু সে ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। আলোক রোশনি স্পষ্ট হতেই খেয়াল করলো চোরা টর্চ জ্বালিয়ে যেন কেউ এগিয়ে আসছে, কিন্তু দুটি টর্চ একসাথে জ্বালানোর কারণ খুঁজে পেল না। আলো যখন অনেকটাই কাছে তখন লক্ষ্য করলো স্থিরভাবে এগিয়ে আসছে। তখন আর বুঝতে বাকি রইল না, চোরা আলো বাঘের দু চোখ। সে আবার ভালোভাবে দেখে নিশ্চিত হলো, দেখলো বাঘ এগিয়ে আসছে। চাঁদের আলো সে খানিক দৃশ্যমান। তার অনুশোচনা হলো, নিজের প্রতি রাগ হলো, বোকামির জন্য। সে কি করবে স্বল্প সময়ে? সে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে গাছে উঠে পড়ল। বাঘ সোজা নৌকায় গেল এবং নৌকার সমস্ত পাট ছড়িয়ে ছিটিয়ে দিল চারদিকে। আমজাদ হোসেন আর স্থির থাকতে পারল না। সে গাছ থেকে নেমে দৌড়তে শুরু করলো। প্রায় 2 কিলো দৌড়ানোর পর একটি বাড়ি দেখলো, স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং ওই বাড়িতে আশ্রয় নিল। কিন্তু বাঘ পিছু ছাড়লো না। গন্ধ শুকে শুকে ঘন্টাখানেক পর ওই বাড়িতে হাজির হলো। সে যে ঘরে ছিল সে ঘরের দরজায় দাঁড়িয়ে হুক্কার দিতে লাগলো। সকালে ভয়ে জড়সড় হয়ে গেল। গৃহকর্তা বলল, ওই বেটা, তুমি বাইরে যাও, তোমার জন্য আমরা সকলে বাঘের পেটে যেতে চাই না। গৃহকর্তার সাথে সাথে সকলে বলল, হ্যাঁ, একদমই ঠিক, ওই বেটাকে বের করে দাও। আমজাদ হোসেন সকলের হাত পা ধরে জীবন ভিক্ষা চাইল। সকালে শান্ত হলো। ওরা রান্না করছিল, কিন্তু খাওয়ার সুযোগ পায়নি। বন্ধ ঘরে না খেয়ে না ঘুমিয়ে রাতভর সবাই বসে রইল। বাঘ রাতভর দরজায় শুয়ে রইল। ফজরের আজানের পর ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে গেল, আর সকলে হাঁফ ছেড়ে বাঁচল। এরপর রাতের ভাত তরকারি সকলের সাথে খেয়ে এবং কিছু দিয়ে বেরিয়ে পড়ল। তারপর আরও 1 বছর কেটে গেল গন্তব্য পৌঁছাতে।
হ্যালো এভরিওয়ান, আজকের মতো এটা এই পর্যন্তই। নেক্সট পর্ব পাওয়ার জন্য সবাই অপেক্ষা করুন। আর হ্যাঁ, কারা কারা এই গল্পগুলো শুনতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন।